ওনারা যেহেতু বুঝতে পেরেছিলেন যে এটা একটা নাটক, এটা মঞ্চস্থ নাটকে ওনারা অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের যে একটা ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের যেখানে ওনাদের মতো প্রথিতযশা রাজনীতিবিদ আমাদের গাইড হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম একটা প্রি মেডিটেটেড একটা মঞ্চস্থ নাটকের ওনারা হচ্ছেন একটা সাইড রোল প্লে করেছেন এবং ওনাদেরকে কিন্তু মেইন রোলটাও দেওয়া হয় নাই, সাইড রোল প্লে করেছেন। ডক্টর মঈন খান সাহেবের মতো ওনারা আমরা সেলিব্রেট করি, আমরা ওনাদেরকে অনুসরণ করি। ওনাদের মতো রাজনীতিবিদরা যখন একটা মঞ্চস্থ নাটকে সাইড রোল প্লে করতে যায় সেটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সাকিব ভাই থাকলে ভালো হতো, যে উনি বলেছেন যে আসলে আমরা ওনাদের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের যখন ছাত্র জনতা রাস্তায় ছিল, বিজয় উদযাপন করছিল, তখন কারা আসলে ক্যান্টনমেন্টে গিয়েছিল, কারা রাষ্ট্রপতি চুপ্পুর বঙ্গভবনে গিয়েছিল? এই প্রশ্নটি আসলে খুবই ভ্যালিড। তখন ক্যান্টনমেন্টে যাওয়াটা আমাদের কাছে মনে হয় সেটা নিষ্প্রয়োজন ছিল। সেই বিষয়টি এখন যখন এটাকে একটা রেটরিক কোশ্চেনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন আমার কাছে মনে হয় এটা একটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটি বিষয়। তখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে সংগঠন, তাদের দায়িত্বটা বেশি ছিল যে আমাদেরকে পরিচালিত করার। এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, উনি বলেছেন যে যারা আমাদের মেন্টর ছিল তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, বা আরো বেটার হতে পারতো, উনি থাকলে ভালো হতো, যে সেই জায়গাতে আসলে আমাদেরকে একটা সংকটের মধ্যে ফেলে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো সংকট এসছে আমরা দেখেছি, ইতিহাস অথবা পরবর্তীতে রাজনৈতিক ন্যারেটিভ যখন লেখা হবে, আসলে এই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, আমরা তো রাজনৈতিক দল করেছি ফেব্রুয়ারির পূর্বে কোন সংকটে কোন রাজনৈতিক দল এগিয়ে এসছে, কোন আন্দোলনে হচ্ছে মিটিগেট করার ক্ষেত্রে কারা এগিয়ে আসছে, এই বিষয়গুলো আসলে প্রশ্ন থাকবে। আজকের টপিকে আসে, আসলে এটা যেহেতু ডিবেট না, সেক্ষেত্রে আসলে রিবার্টাল আর্গুমেন্ট এই পাল্টা এই বিষয়গুলো আমরা থাক। প্রথমত হচ্ছে যে নির্বাচন ভাবনা আমি তিনটা ভাবে দেখি। একটা হচ্ছে প্রি ইলেকশন ক্রাইসিস, ডিউরিং ইলেকশন ক্রাইসিস এবং পোস্ট ইলেকশন ক্রাইসিস, এই তিনটা ভাবে আমি দেখি। প্রি ইলেকশন ক্রাইসিসের মধ্যে ইতিমধ্যে অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছে। আমি প্রি ইলেকশন ক্রাইসিসের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যে চরিত্র, আমরা প্রশাসন এবং পুলিশের চরিত্র যেটা আমরা 14 সালে দেখেছি, 18 সালে দেখেছি, আমরা 24-এর আমরা নির্বাচনে দেখেছি, আসলে চরিত্রের গুণগত জায়গাটা আসলে কতটুকু পরিবর্তন হবে এই বিষয়টা এখনো সুরাহা হয় নাই। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা কমিটি করার জন্য, কমিশন করার জন্য আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ক্রিয়াশীল অনেক রাজনৈতিক দল সেটির বিরোধিতা জানিয়েছে। বিরোধিতা জানানোর কারণ হচ্ছে যে পুলিশকে এবং প্রশাসনকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে সামগ্রিক নির্বাচন ব্যবস্থা একটা নিয়ন্ত্রণের একটা বিষয় থাকে। পুলিশ এবং প্রশাসন আসলে এই খেলায় তারা হচ্ছে আম্পায়ার, তারা হচ্ছে রেফারির ভূমিকা পালন করবে, কিন্তু এই একটা নির্বাচন ব্যবস্থায় প্রশাসন এবং পুলিশ তারা খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়। এবং এটা ওপেন সিক্রেট, এখানে রাজনীতিবিদ অনেকে আছেন, বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমাদের সেই সুযোগ হয়নি, কিন্তু আমরা এখন যখন কথাবার্তা বলি তখন দেখি ওসিটাকে নিয়ন্ত্রণ করা, ওসিটা আমার থাকবে কিনা, এসপিটা আমার থাকবে কিনা, ইউনোটা আমার থাকবে কিনা, এগুলো কিন্তু রাজনৈতিক পরিসরে খুব পরিচিত আলাপ। এটা কিন্তু খুবই পরিচিত আলাপ যে ওসিটা যদি আমার নিয়ন্ত্রণে থাকে, ইউনোটা যদি আমার নিয়ন্ত্রণে থাকে, এসপিটা যদি আমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে নির্বাচন হাফ ডান। তো এই জায়গা থেকে আসলে আমরা প্রি ইলেকশন ক্রাইসিসে এই জায়গাগুলোকে আমরা কতটুকু অ্যাড্রেস করব, আমরা প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার যে আমাদের রাজনৈতিক মনস্তত্ত্ব, এটা থেকে আসলে আমরা কতটুকু উদারতার পরিচয় দিতে পারবো, এটা হচ্ছে মূলত সংকটের জায়গা প্রি ইলেকশন ফেজে, যে আমরা এই উদারতাটা দেখাবো কিনা। আমরা প্রশাসন এবং পুলিশ, এটা আমাদের রিসিপ্রোকাল একটা সম্পর্ক। প্রশাসন এবং পুলিশ গত 3টে ইলেকশনে তারা দেখেছে, তারা হচ্ছে মিডনাইট ইলেকশন করেছে, আমিডামি ইলেকশন করেছে, তাদেরকে দিয়ে ব্যালট বাক্সের ভোট চুরি করতে বাধ্য করেছে, কিন্তু কোনো সচিব কি একটা পদত্যাগ করেছে কোনো সচিবালয় থেকে গত 15-20 বছরে? আপনি দেখেন তো একটা এক্সাম্পল কি আছে যে না আমরা এই ধরনের নির্বাচন আমরা করব না? একজন
কোন জায়গায়, কোন সচিবালয়ে, কোন মন্ত্রণালয়ে কোন এক্সাম্পল আছে? মানে আল্লাহ কি দুনিয়াতে করে খাওয়ার মতো কিছু ছিল না? মানে দুনিয়ার এই মানে বিশাল এক আপনার হচ্ছে রিজিকের একটা শস্য ক্ষেত্র, তারা ক্যাপাবল মানুষ, কেউ কি করছে? করে নাই তো। 2 নম্বর বিষয়, এই যে জেনারেল আছে তাদেরকে সাক্ষ্য রেখে, আমি দেখছি গত বছর ইলেকশন 24 ইলেকশনে যখন সেনাবাহিনীর গাড়িগুলা যায় রাস্তা দিয়ে, মানে ব্যালট বাক্স নিয়ে বা হচ্ছে গার্ড দেওয়ার জন্য, তখন রাস্তা থেকে মানুষ ধুয়ো ধরিয়ে দিচ্ছে, ভুয়া ভুয়া। একটা জেনারেলকে পদত্যাগ করছে, বলছে যে না আমরা একটা এই প্রেসক্রিপটিভ প্রি ডিটারমাইন্ড একটা ইলেকশনের আমরা সাক্ষ্য হব না। একজন বলছে, বলে নাই কিন্তু। আজকে এই প্রশাসন এবং পুলিশ, আমরা চরিত্রটার পরিবর্তনের নির্ণায়ক আসলে কি? আমরা কি ভাবে বুঝবো যে আসলে তাদের এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ঘটেছে? আমরা দেখেছি এখন কিন্তু উনারাও আবার ক্যাপলা পরিবর্তন করেছে। আমি একজন প্রশাসক বলছে যে আমাকে বললো যে হাসান দেখো, আমাদের আসলে কোনো দল নাই, আমরা বিএনপিও করি না, জামাতও করি না, আমরা এনসিপি করি না, আমরা গণতন্ত্র আমরা হচ্ছে জাতীয় গণতন্ত্রকামী সরকারপন্থী দল। ওনারা হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি, মানে ওনারা হচ্ছে এনসিপি ন্যাশনাল কারেন্ট পার্টি, মানে যে পার্টি থাকবে ওনারা এই পার্টিকে সার্ভ করবে, অথবা যে পার্টি লাইকলি টু টেক ওভার নেক্সট ওনারা ওইটাকে সার্ভ করবে। এখন এই যে প্রি ইলেকশন, এই জায়গায় আমাদের আসলে বড় রাজনৈতিক দল যারা আছে ওনারা কতটুকু উদারতার পরিচয় দিতে পারছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জায়গা থেকে, মানে আমাদের তো অভ্যুত্থানের আমরা অংশগ্রহণ করেছি, আমাদের একটা কমিটমেন্ট আছে, একটা ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি ইলেকশনটাকে ফেসিলিটেট করার কমিটমেন্ট আমাদের আছে। আমরা চাই একটা গ্রহণযোগ্য, এই যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেন একটা সহযোগী হতে পারি, সহযোগী যেন আমরা হতে পারি, আমরা যেন কোনো কোয়েশ্চেনেবল কোনো ইলেকশন যেন আমরা না হয়, এটার জায়গায় আমরা একটা ওয়াচডগ হিসেবে, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা, আমরা এই উদারতাটা দেখাবো। এখন বড় রাজনৈতিক দলগুলো এটা কতটা উদারতা দেখায়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ডিউরিং ইলেকশন যে ক্রাইসিসটা আমরা দেখছি, বা একটা গত কিছুদিন আগে আমরা দেখলাম যে এনসিপি করার কারণে একজন আমাদের মাদ্রাসা শিক্ষককে ওনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি এনসিপি করেন, ওনাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে, আশরাফ মাহাদি নাম। তো এখন এই যে বিভিন্ন জায়গায় দমন পীড়নের যে সংস্কৃতি, মানে পেশি শক্তি এবং অর্থ শক্তির যে বিষয়টা আছে, নির্বাচনের দিন আমার কেন্দ্র দখল করার যে প্রবণতা থাকে নির্বাচনের দিন, এটা আসলে আমরা কতটা নিয়ন্ত্রণ করতে পারবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের দিন যদি আবার এই যে ব্যালট বাক্স চুরি, ছিনতাই, আপনার হচ্ছে আপনার দখল করা, সেন্টার দখল করার এই কালচারটা যদি আবার ফিরে আসে, তখন এই নির্বাচনটা আসলে কতটুকু পরবর্তীতে গ্রহণযোগ্য হবে, এটা খুবই একটা কনসার্নের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের হুমকি ধামকি আমরা দেখছি। আমরা দেখলাম যে আমার পাশে একজন বসে আছেন, ওনার আসন একজন বলছে যে যদি একটা এই ব্যালটে একটা নির্দিষ্ট প্রতীক যদি নাও থাকে, তারা নিজেরাই প্রতীক ছাপায়া হচ্ছে তারা ভোট বাক্স ভরাট করে ফেলবে। এই ধরনের ঘোষণা তো আসছে, আপনারা শুনে আসে নাই? মানে একটা ব্যালটে তাদের নির্দিষ্ট একটা প্রত্যাশিত প্রতীক যদি না থাকে, তারা নিজেরাই প্রতীক ছাপায়া তারা ব্যালট বাক্স আপনার ভরে ফেলবে। তো এটাকে আসলে আমরা নিছক কোনো ধরনের একটা রাজনৈতিক রেটরিক হিসেবে দেখতে চাই না, এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। আমরা এখানে কুমিল্লা অঞ্চলের আমাদের স্যার আছেন, এই আমাদের হচ্ছেন রাজওয়ান আহমেদ ভাই আছেন, তো এটা তো আমরা মাঠে যখন এখন যাই আমরা তো দেখি যে এই যে পেশি শক্তি এবং অর্থ শক্তি, পেশি শক্তির বিষয়টা, তারপরে আসে অর্থ শক্তি। আমাদের যে নমিনেশন বাণিজ্য আমরা দেখেছি যে নির্বাচনটাকে অনেক বেশি কস্টলি করে ফেলছে বিগত সময়ে। একটা ক্যান্ডিডেটের 100 কোটি 150 কোটি ছাড়া একটা নির্বাচন হইতোই না। আমার আসলে যিনি গত বছর উনি জিতেছেন, উনি 126 কোটি টাকা উনি খরচ করেছেন। আমার পাশে উনি আছেন, উনি মানে সাক্ষ্য দিতে পারবেন। 126 কোটি টাকা দিয়ে উনি এমপি ক্যান্ডিডেট হয়েছেন। আর যিনি হেরেছেন, প্রচলিত রয়েছেন, উনি 70 কোটি টাকা খরচ করতে হয়েছে ওনার হারার জন্য। তো এখন আমরা যারা রাজনীতি শুরু করেছি, আমার তো মনে হয় না যে আমি 70 লাখ টাকা আসলে খরচ করার আমার এই সক্ষমতা তো কোনোদিনও হবে না, সম্ভবই না। একটা টাকা যে আমি দিব
এই ক্যাপাসিটি তো আমার নাই। তাহলে এখন যারা আমরা নিতান্তই আমরা রাজনীতিবিদ, রাজনীতি করা শুরু করেছি, এটা তো আমাদেরকে অনুৎসাহিত করে। এখন রাজনীতি যদি এরকম কস্টলি হয়, নির্বাচন যদি এরকম কস্টলি হয়, আমি যে একটা সংস্কৃতি তৈরি করলাম 2000-3000 টাকা দিয়ে ভোট কেনার এই যে সংস্কৃতি, এটা নিয়ন্ত্রণের জন্য আসলে সুনির্দিষ্ট কি প্রস্তাবনা এসছে, এই বিষয়গুলো নিয়ে জনপরিসর এবং রাজনৈতিক পরিসরে আমাদের কথাবার্তা হওয়া উচিত। আমরা তথ্যীয় জায়গাটায় যতটা গুরুত্ব দিচ্ছি, এটা হচ্ছে ফিল্ডের বাস্তবতা। আমরা যখন ফিল্ডে যাই, আমরা এই জিনিসগুলো আমরা ফেস করি এবং এই জিনিসগুলো নিয়ে মানুষ কথা বলতে চায় না। আমি যখন দেখব আমার প্রতিযোগী ক্যান্ডিডেট বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে অর্থ নিয়ে এসে উনি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই জায়গায় আমিও কোনো না কোনো সময় কম্প্রোমাইজ করব এবং প্রভাবিত করব, এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাটাই সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে। সর্বশেষ যেটা হচ্ছে যে আমাদের পোস্ট ইলেকশন আমাদের যে ক্রাইসিস, সেটা হচ্ছে দুইটা হইতে পারে। একটা হচ্ছে একটা এভিনিউ অফ অ্যাকসেপ্টেন্স অথবা এভিনিউ অফ ডিনায়াল। আমরা হইতে পারে যে নির্বাচনটা যদি আমরা প্রি ইলেকশন এবং পোস্ট ইলেকশনের ক্রাইসিসগুলো যদি খুব বেশি ভিজিবল হইতে থাকে, তখন নির্বাচন বয়কট করা, নির্বাচন হচ্ছে গ্রহণ না করার একটা মানসিকতা যদি তৈরি হয়, একটা রাজনৈতিক যদি একটা জোট তৈরি হয় যে নির্বাচন আমরা গ্রহণ করব না, ফলাফল মানব না, মেনে নিব না, তখন কি আবার একটা রিপিটেশন হবে যে একটা কালচার, খুবই আমরা কমন একটা কালচার দেখলাম। তবে ছাত্র সংসদ নির্বাচনে আমরা সেটার একটা আমরা দেখেছি এটার একটা ব্যতিক্রম হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখলাম আমরা একটা যারা হেরেছে তারা যারা জিতেছে তাদেরকে অভিবাদন জানানো, এটা হচ্ছে নেভার বিফোর সিন কালচার ইন বাংলাদেশ। তা আমরা কি এই কালচারটাকে আমরা জাতীয় রাজনীতি থেকে ইন্ট্রোডিউস করতে পারবো কিনা, পারার জন্য আমার প্রি ইলেকশন এবং ডিউরিং ইলেকশন ক্রাইসিসগুলোকে আমরা ডিল করার জন্য প্রস্তুত কিনা, সেটা আসলে আমাদের নির্বাচনী ভাবনার আমরা যারা এখন বর্তমানে আসছে রাজনীতিতে, আমার মনে হয় এই সংকটগুলোর সমাধান হওয়া জরুরি। এই সংকটগুলো নিয়ে জনপরিসরে এবং রাজনৈতিক পরিসরে কথা হওয়া জরুরি, এবং এই সংকটগুলোকে নিয়ে আমাদের সমাধানের যেই আমি তো প্রবলেমগুলো নিয়ে কথা বললাম, এখন এটা সমাধানও আমাদের আছে। সমাধানের জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি জাস্ট কিছু সমাধান আমাদের কাছে মনে হয়, সেটা হচ্ছে মেকিং ক্যাম্পেইন ফাইন্যান্স ভেরি ট্রান্সপারেন্ট। আমরা যে ক্যাম্পেইনটা করব এটার ফাইন্যান্সটা খুবই ট্রান্সপারেন্ট করতে হবে। এটা যদি ট্রান্সপারেন্ট না করি তাইলে দেখা যাবে যে আসলে নির্বাচন কমিশন মানে 25 লাখ টাকা হচ্ছে বেঁধে দিয়েছে। 25 লাখ টাকা, আপনি আমাদের বলেন এটা একটা ফাইজলামি না? 25 লাখ টাকা আপনিও জানেন আমিও জানি যে 25 লাখ টাকা দিয়ে নির্বাচন, এটা বাস্তবতা নাই, বা যদিও থেকে থাকে 25 লাখ সবাই মানবে কিনা। এখানে যে আমরা পলিটিক্স তো শুধুমাত্র গ্রে এরিয়ার না, পলিটিক্সের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকা উচিত। 25 লাখ টাকা দিয়ে কে বুকের মানে এখানে কে সত্য কথা বলতে পারবে যে 25 লাখ টাকা দিয়ে নির্বাচন করা সম্ভব? প্রচারণা একজন আছে এখানে? ইম্পসিবল। এটা একটা মানে একটা একদম একটা হচ্ছে রাজনৈতিক ফাইজলামি। এটা নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে 25 লাখ, আমি 25 লাখ মানবো, কিন্তু এটা সবার জন্য ইকুয়ালি আপনার এপ্রোপ্রিয়েট হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে হচ্ছে আমরা সেটা হচ্ছে যে আমরা দেখলাম নির্বাচন কমিশন সিসিটিভি আমরা প্রপোজ করেছিলাম যে নির্বাচনের যে বুথগুলো থাকবে সেখানে জন্য সিসিটিভি ফুটেজ রাখার ব্যবস্থা করা হয়। এটা ওনারা ডিনাই করে দিচ্ছে। এটা কি স্বার্থে ডিনাই করছে এটা ওনারা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দেয় নাই। আমরা যখন ওনাদের কাছে কোনো কিছু এক্সপ্লেনেশন চাই, ওনারা সবসময় চুপ করে থাকেন, ওনারা কথা বলতে চান না, ওনারা কোনো এক্সপ্লেইন করেন না। আমরা জানি না ওনারা আসলে কি পারপাস সার্ভ করেন। আমরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে 1.5 কোটি লোক যে মৃত ভোটার রয়েছে, আপনি তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন, তাদের ভোটগুলো আসলে কারা দিবে? আবার কি কেউ হচ্ছে 30 বছর আগের মারা যাওয়া স্বামীকে খুঁজতে কেউ নির্বাচন ভোট কেন্দ্রে আবার যাবে কিনা? কারণ আমরা তো দেখেছি না যে 30 বছর আগে মারা গেছে, পরে হচ্ছে গিয়ে ভোট দিয়ে গেছে, পরে হচ্ছে বিধবা, 30 বছর পরে স্বামী ফিরে আসছে, উনি ভোট কেন্দ্রে গেছে স্বামীকে খোঁজার জন্য। আবার কি আমরা এই নির্বাচন কমিশনে 1.5 কোটি ভোটার রয়েছে যারা মৃত, এই ভোটার লিস্ট নিয়ে হচ্ছে কোনো সুরাহা কিন্তু হয় নাই। বিদেশে রয়েছে এমন ভোটার রয়েছে, এই ভোটগুলো আসলে কারা দিবে, এই ভোটগুলো আসলে কাজ কিভাবে হবে? আমরা সেই জন্য আমরা সিসিটিভি ফুটেজের আমরা প্রস্তাবনা দিয়েছি, সেটাও হচ্ছে একটা ডিনায়াল পজিশনে রয়েছে। আমরা নির্বাচন কমিশনের এক্ষেত্রে এটার পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি, সেটাও তারা হচ্ছে আমলে নেয় নাই। এবং আমাদের হচ্ছে সবচেয়ে কনসার্নিং যেটা আমাদের এখানে রয়েছে যে ডিজিটাল মিডিয়ার যে ব্যবহারটা, ডিজিটাল মিডিয়া এখন এআই এবং হচ্ছে আমাদের রিয়েলিটির মধ্যে পার্থক্য করা এটা খুবই ডিফিকাল্ট। এখন
সেজন্য আমরা আসলে এআই প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করব, ডিজিটাল প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করব, সাইবার বুলিংকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। সাইবার বুলিং, নারীদের যেই বুলিং এর শিকার হচ্ছে, আপনার ক্যাম্পেইনের মধ্য দিয়ে যদি আমি এই নারীদেরকে বুলিং করাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বন্ধ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। এবং আমাদের অবশ্যই সাবস্টেন্সিয়াল আমাদের হচ্ছে মিনস এবং স্টেপস আমাদের নেওয়া উচিত। নচেত রাজনৈতিক স্থিতিশীলতা কখনই, রাজনৈতিক আসলে স্থিতিশীলতা সম্ভব নয়, রাজনীতি একটা গতিশীল বিষয়, রাজনৈতিক গতিশীলতা এটা অব্যাহত থাকবে। কিন্তু এই গতিশীলতাটাকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, এবং সবাই উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।